আসসালামু আলাইকুম। আজকে আমরা চিরায়ত বলবিদ্যার তৃতীয় অধ্যায়ের আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি হচ্ছে দ্বিবস্তু সমস্যাকে এক বস্তু সমস্যায় অথবা দ্বিকণা সমস্যাকে সমতুল্য এক কণা সমস্যায় রূপান্তর বা নিয়ে আসা। তো অর্থাৎ এক কণা সমস্যায় হ্রাস করা কি কে দুইটা কণাকে একটি কণায় সমস্যায় হ্রাস করে আনা। বিষয়টা যদি এইভাবে বলি যে ধরা যাক এইখানে আমি একটি ছোট্ট আপনাদের জন্য ডেমো রাখছি। বিষয়টা হচ্ছে এরকম যে যদি দুইটা বস্তু ঘুরতে থাকে, খেয়াল করুন। এই যে আমি আমার হাতে দুইটা বস্তু রাখছি, হ্যাঁ। দুইটা বস্তু যদিও এখানে তাদের ভর প্রায় সমান, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে আমরা বলে রাখছি যে ধরা যাক দুইটি ভিন্ন ভর। তো আমরা মনে মনে ধরে নেব দুইটা বস্তুর ভর ভিন্ন, ওকে। এখন এই জিনিসটা বস্তুর ক্ষেত্রে আমরা কল্পনা করতেছি, কিন্তু প্রশ্নে আমাদের কণা আছে। তো কণার মাধ্যমে আমরা এই জিনিসটা ফিল করাটা আমাদের জন্য খুবই কষ্ট। আমি এই জন্য আপনাদেরকে দুইটা বস্তুর মাধ্যমে এটা দেখানোর ট্রাই করতেছি। তো খেয়াল করুন, আমি যে সুতাটা দিয়ে এটাকে মানে আটকে রাখছি, যে এখানে ঝুলিয়ে রাখছি, এই ঝুলানো অংশটাকে আপনারা নেগলেক্ট করতে হবে। কল্পনা করুন যে দুইটা গ্রহ, একটা হচ্ছে পৃথিবী, একটা চাঁদ, যে তারা যে তাদের মধ্যে ঘুরতেছে, হ্যাঁ, তাদের মধ্যে যে একটা সার্কুলার মোশন হয়, সেই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। ঝুলন বিন্দু বা ঝুলন্ত অবস্থা নেগলেক্ট করতে হবে। এখন তাদের মধ্যে যেই এই যে মাঝখানে যে একটা তাদের সংযোগ স্থল, এটা যে আমি দুইটা বলকে একত্রে সংযোগ করছি, এই জিনিসটা যদি তাদের রেডিয়াস বা ব্যাসার্ধ হয় বা তাদের মধ্যকার দূরত্ব, খেয়াল করেন। এখন এই যে দুইটা বস্তু আমার সুতাটা যদি একটা ফোর্স হয়ে থাকে, একটা টান হয়ে থাকে, তাহলে দেখা গেল আমি এই দুইটা বস্তু তারা যেভাবেই গতিশীল থাকুক, হ্যাঁ, অথবা তারা যদি এইভাবেও গতিশীল থাকে, তারপরেও আমি কি করতে পারি, তাদের মোশন বা তাদের গতিপথ, এই বিষয়গুলো নিয়ে আমি স্টাডি করতে পারি বা আমরা ম্যাথমেটিক্যাল সমাধান করতে পারি। সেক্ষেত্রে তাদের ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধানের জন্য আমাদের মূলত ব্যাসার্ধটা কাজ করবে। এই ব্যাসার্ধটা আমরা যখন এই প্রশ্নের লাস্ট অ্যান্সারে যাব, তখন আমরা দেখতে পাবো যে আসলেই যদি দুইটা বস্তু এইভাবে ঘুরতে থাকে, হ্যাঁ, তাহলে তাদের মধ্যকার যেই দূরত্ব, যে আর, সেই আরটাই সবচেয়ে বেশি ওইখানে ইফেক্ট করে, এবং তাদের যেই দুইটা বস্তুর ভর, সেই ভরটা হ্রাসকৃত ভর হিসাবে আমাদের কাজ করবে। ওইটা আমরা দেখাবো অবশ্যই। এখন এই প্রশ্নের জন্য আমি আরেকটা ডেমো দেখাবো, সেটা আপনাদের অন্য আরেকটা বিষয়ে ওইখানে এক্সপ্লেইনের জন্য। তো এই ভিডিওটা হয়তো একটু বড় হবে, তো সবাইকে খুবই ধৈর্য সহকারে দেখতে হবে। যদি আপনাদের কারো বোরিং লাগে, হয়তো এক কাপ চা বা কফি আর বিস্কুট নিয়ে নিতে পারেন টেবিলের সামনে। তো ঠিক আছে, এই ভিডিওটা শুয়ে শুয়ে দেখানো যাবে না, কারণ আপনি শুয়ে শুয়ে দেখলেই ঘুম এসে পড়বে। আপনি টেবিলে বসে দেখবেন, ওকে। তো লেটস গো। আমরা এবার একটু খেয়াল করি। আমি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি ফার্স্টে লিখে রাখছি কিছু, এগুলো যাতে আমরা তাড়াতাড়ি একটু মানে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমে এইভাবে লিখে নিব যে ধরা যাক দুটি ভর m1 এবং m2, দুইটা ভর, এর অবস্থান ভেক্টর যথাক্রমে r1 এবং r2। তারা মানে একটা সার্টেন পয়েন্ট থেকে কিছু দূরে আছে। আমি সার্টেন পয়েন্টটাকে জিরো ধরে তার থেকে দুইটা ভেক্টর আর এবং আর নিলাম। যেমন এই চিত্রের ক্ষেত্রে আমি এই বিন্দুটাকে মূলবিন্দু ধরে তাকে দেখলাম যে একটা ভর m1, এটা হচ্ছে m2, তারা একটা দূরত্বে অবস্থান করতেছে, ফলে তাদের ভেক্টর r1 r2, ওকে। এখন কণাদ্বয়ের আপেক্ষিক দূরত্ব, তাদের যে আপেক্ষিক দূরত্ব, এটা হচ্ছে r সমান সমান r1 মাইনাস r2। এটা কিভাবে আসে আমি দেখাচ্ছি। কণাদ্বয়ের ভরকেন্দ্রের স্থানাঙ্ক, কণাদ্বয়ের যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক, এই যে কণা এবং এই যে কণা, এই দুইটা কণার ভর কেন্দ্র, হ্যাঁ। ধরা যাক এইটা যদি আমাদের কাছে কি থাকে, আমাদের যদি দুইটা বস্তু থাকে, আমরা কিন্তু কণার জন্য পড়তেছি। এখন এই দুইটা বস্তু ইকুইলিব্রিয়াম বা কখন তারা কি করবে, দুই দিকে সমান অবস্থায় থাকবে, সাম্যাবস্থায় থাকবে, সেই জিনিসটা হচ্ছে তার যেই পয়েন্ট, আমি সুতাটা যেই পয়েন্টে বেঁধে রাখছি, হয়তো তার আর একটু বা হালকা চুল পরিমাণ একটু এদিকে আনলেই আমরা তার ভরকেন্দ্রটা পেয়ে যাব, হ্যাঁ।
তো এই জিনিসটাই হচ্ছে তার ভর কেন্দ্র। হ্যাঁ, এইখানে এই ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি করব, আমরা এই ভর কেন্দ্রের স্থানাঙ্ককে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, যদি এরকম হয় তাহলে ল্যাগ্রাঞ্জের অপেক্ষক কি হবে? আমরা জানি L ইজ ইকুয়াল টু টি মাইনাস ভি। আমরা জানি যে L ইকুয়ালস টু টি মাইনাস ভি টাইপের। হ্যাঁ, এখন এই টিটা তো একটা ফাংশন হিসেবে থাকতে পারে। এই টিটা দেখা গেল যে আমাদের ভর কেন্দ্রের স্থানাঙ্কের যেই ফাংশন এবং আমাদের যেই সিম্পল যেই এই ভেক্টর যেটা ছিল যে আর, সেই আর এর এবং ভর কেন্দ্র যেই ক্যাপিটাল আর, তাদের দুইজনের ফাংশন হিসেবে কাজ করতেছে এখানে। কারণ আমরা বলতেছি তাদের মধ্যকার এই যে বিষয়টা হচ্ছে যে কণাদ্বয়ের অবস্থান ভেক্টর সেখানে কিন্তু আর কাজ করতেছে, মানে তাদের মধ্যে একটা দূরত্ব আছে। আবার তার ভর কেন্দ্রের জন্য এই মাঝখানে ধরুন যে এটার ভর কেন্দ্র এই মাঝখানে অবস্থান করতেছে। হ্যাঁ, তাহলে এই মাঝখানের অংশ থেকে এই কণা বা বস্তুর যে ভর, এইখান থেকে এখানে যে মানে বস্তুর ভরের যে দূরত্ব, এখান থেকে এখানে যে দূরত্ব, তাদের মধ্যকার তো একটা স্থানাঙ্ক কাজ করতেছে। সেই জিনিসটা হচ্ছে আমাদের আর। এখন আর এর উপরে মানে ডট দিয়েছি এবং ছোট আর এর উপরে ডট দিয়েছি, কারণ আমরা জানি যে গতিশক্তি টি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। আর ভি স্কোয়ার মানে কি আসলে কি আর ডট স্কোয়ার। যেহেতু ডট, তার মানে গতিশক্তির ফাংশনটা মূলত আর এর ডট হিসাবেই কাজ করে, বা একবার ডেরিভেটিভ বা ব্যাপকলর হিসাবে কাজ করে। এখন সেই স্থানাঙ্কটা যদি বড় হাতের আর হয় তার উপরে ডট, ছোট হাতের আর হলে তার উপরে ডট। এখন যেহেতু আমাদের এই দ্বিকোণা ব্যবস্থার ক্ষেত্রে আমরা যেহেতু দুইটা স্থানাঙ্ক পাইতেছি, একটা ভর কেন্দ্রের সাপেক্ষে আর একটা শুধু কণাদের মানে অক্ষের সাপেক্ষে বা অবস্থান ভেক্টরের ক্ষেত্রে, এই জন্য আমরা তার ফাংশন দুইটা হিসাবে কাজ করতেছে এখানে। আচ্ছা, ঠিক আছে। এখন এটুকু আমরা লেখার পর আমরা একটু ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি যে তাহলে L ইকুয়ালস টু টি ইন্টু এই যে আমরা ক্যাপিটাল আর এবং ছোট হাতের আর মাইনাস ভি আর দিয়ে দিলাম, এটা 1 নং। ওকে, এই ক্ষেত্রে ব্যবস্থার গতিশক্তিটা কি হবে? গতিশক্তি হবে এই যে টি এর যে ফাংশনটা তার সমান হবে টি প্রাইম প্লাস টি ডাবল প্রাইম। টি প্রাইম বলতে কি আসলে, টি প্রাইমটা এই যে আমি লিখে রাখছি, যেখানে টি প্রাইম ভরবেগের গতির জন্য গতিশক্তি, ভরবেগের গতির জন্য গতিশক্তি। আচ্ছা, কণা দুইটার তো একটা ভরবেগ আছে না, সেই ভরবেগের কারণেই যে তাদের যে গতিশক্তিটা প্রাপ্ত হবে সেইটার মান আমরা টি প্রাইম হিসেবে নিলাম, এবং ভর কেন্দ্রের সাপেক্ষে গতির জন্য গতিশক্তি। এখন ভর কেন্দ্র মাঝখানের যে কেন্দ্রটা ছিল আমাদের বস্তুর ভরের, সেই কেন্দ্রের সাপেক্ষে তাদের গতি কেমন হবে। বিষয়টা এরকম যে আচ্ছা, এই জিনিসটা আমি আবার একটু দেখাচ্ছি, হয়তো এটা আরো কয়েকবার দেখাতে আমার হতেও পারে। তো বিষয়টা এরকম যে আমরা খেয়াল করি এই যে দুইটা বস্তু, হ্যাঁ, আমি সুতার মাঝখানের অংশটাকে আমি ভরকেন্দ্র ধরতেছি। মনে করুন যে তারা একটা মানে সাম্যাবস্থায় আছে, ফলে এটাই তাদের ভরকেন্দ্র দুইটা বস্তুর ক্ষেত্রে। এখন দেখা গেল যে তার ভরকেন্দ্র, এই যে ভরকেন্দ্র, এইটার সাপেক্ষে তো তাদের একটা গতি আছে না, এটার সাপেক্ষে তাদের একটা গতি থাকতে পারে না, তার জন্য গতি শক্তি থাকতে পারে না। আবার তারা যদি এইভাবেও ঘুরে, তাদের নিজেদের জন্য যে অবস্থান ভেক্টর, তারাও কি একটা আছে, তারও একটা গতি আছে। ফলে আমরা এই জন্য দুইটা কনসিডার করতে হইতাছে। ওকে, একটু খেয়াল করুন, এই যে ডাবল প্রাইম এবং মানে টি প্রাইম এবং টি ডাবল প্রাইম, এই জন্য আমরা এটা একটু লিখে দিছি, আপনারা একটু লিখেই নিন, ফলে আপনাদের যাতে এটা মনে থাকে আর কি। আচ্ছা, এবার ভর কেন্দ্রের সাপেক্ষে কণাদের অবস্থান ভেক্টর যদি আর1 আর2 হয়, এখন আমরা বলতেছি যে ভর কেন্দ্রের সাপেক্ষে যদি আর1 আর2 হয়, যদিও আমরা এখানে লিখে রাখছিলাম যে আপেক্ষিক দূরত্ব আর সমান আর1 মাইনাস আর2। হ্যাঁ, ওইটা আমি দেখাচ্ছি, ওইটা হচ্ছে ভেক্টর ত্রিভুজ সূত্রের মাধ্যমে আসে। আর এইখানে যেটা লিখতেছি সেটা হচ্ছে ভর কেন্দ্রের সাপেক্ষে কণাদ্বয়ের অবস্থান ভেক্টর আর1 এবং আর2 হলে, হ্যাঁ, এই যে টি প্রাইমের মানটা হবে হাফ m1 প্লাস m2 আর ডট। বিষয়টা এরকম ছিল যে যেহেতু আমাদের দুইটা বস্তু বা দুইটা কণা, তো তাই আমরা তাদের কি করতেছি, m1 আর ডট স্কোয়ার প্লাস আবার ছিল হাফ m2 আর ডট স্কোয়ার, এরকম ছিল। হ্যাঁ, ফলে তাদের থেকে আমরা একটা কাজ করছি, আমরা হাফটা কমন নিচ্ছি
হাফটা কমন নিচ্ছি, থাকে কি m1 প্লাস m2, আর যেহেতু এই পাশেও আর এই পাশেও আর ডট, আমরা আর ডট স্কোয়ারকেও কমন নিচ্ছি। ওকে, এইরকম দুইটার মানকে আমরা যোগ করে দিয়ে একটা এইভাবে লিখছি, এই রাশিটাকে এইভাবে লিখছি। ওকে, কিন্তু দ্বিতীয়টা আমরা এইভাবে করিনি, আমরা দ্বিতীয়টাকে আলাদা হিসেবে রাখছি। কারণ আমরা আলাদা হিসেবে রাখার কারণে এখানে আমরা একটা আম, সুবিধা আছে, এখানে সুবিধা আমরা পাবো, সেটা এখন না, একটু পরে আসতেছে। তো এইটুকু লেখার পর এই চিত্রটা কিন্তু এই লাইনের পরেই দিতে হবে। আমি যেটা বলতেছি, আমি এই জন্য চিত্রটা এইখানে রাখছি। আমি চাইলে সাইডে রেখে দিতে পারতাম, কারণ আপনাদের যাতে সুবিধা হয় বোঝার জন্য যে চিত্রটা আপনি কোথায় দিবেন। এই লেখাগুলো লেখার পর চিত্রটা এখানে দিয়ে দিবেন। চিত্রটা কি ছিল, এইখান, এটা হচ্ছে r1 ভেক্টর, এটা হচ্ছে r2 ভেক্টর, এইখানে দুইটা পয়েন্ট, এই পয়েন্টের নাম m1, এই পয়েন্টের নাম m2। এইখানে আমরা আবার আরেকটা স্থানাঙ্ক r'2, m2 এর জন্য r'2, m1 এর জন্য r'1, মানে 1 এর জন্য 1, 2 এর জন্য 2, আর মাঝখানে তাদের একটা কেন্দ্র সাপেক্ষে আমরা কল্পনা করছি r। ওকে, এইটুক দেওয়ার পর আমরা লিখবো যে চিত্র হতে পাই, ধরুন আমরা অন্য পেজে চলে গেলাম, আমরা এবার লিখবো যে চিত্র হতে পাই, চিত্র হতে কি পাবো আমরা এখান থেকে। আমরা ভেক্টর যদি কি করি, ত্রিভুজ সূত্রের মাধ্যমে, এটা একটা ত্রিভুজ গঠন করছে না, তাহলে এই যে ত্রিভুজটা, এই বাহুটা আর এই বাহুটা, দেখুন আমার তীর চিহ্নটা এদিকে গেছে, এদিকে গিয়া সে আবার এই ডিরেকশনে আছে, আর ও কি করছে, ও আবার এইদিকে গেছে। তার মানে আমার এই ভেক্টর এই দুটো যেদিকে যাইতেছে, আর এই ভেক্টরটা সে তার উল্টা যাইতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই ভেক্টরগুলো একই রকম ডিরেকশনে যাবে, তাহলে প্রথমটা হচ্ছে r2 একই রকম ডিরেকশনে গেছে, দ্বিতীয়টা হচ্ছে আমার r, শুধু r, সেটাও আমাদের একই ডিরেকশনে, আর কি দেখুন এইভাবে গিয়ে এইভাবে গেছে, তার মানে এটা কিন্তু বিপরীত দিকে না। হ্যাঁ, আচ্ছা, ফলে আমরা r সমান কাকে পাবো, এই দুইটার সমান পাবো আমরা এই যে r1 ভেক্টরকে, তা r1 ভেক্টর। তো এইটা যদি আমরা পাই, আমরা কিন্তু লিখতে পারি, দেখুন আমরা শুধু r কে রেখে দেই, তাহলে r সমান r1 মাইনাস r2। দেখুন এই যে r1 মাইনাস r2 আমি এই যে লিখে রাখছিলাম যে তাদের বিষয়টা, যে দূরত্বটা আপেক্ষিক, এইটা কিন্তু এইভাবে দেখানো যায়। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা r1 r2-র জন্য পাইছি, কিন্তু আমরা যদি এই যে r1 প্রাইম এবং r2 প্রাইম তাদের জন্য কল্পনা করি, তাদের জন্য সেম সিস্টেমটা হবে। তাই আমরা এখানে লিখে দিতে পারবো যে r1 প্রাইম ভেক্টর মাইনাস r2 প্রাইম ভেক্টর। ওকে, এখানে কিন্তু ভেক্টর চিহ্নটি, মানে ভেক্টর চিহ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই আপনারা ভেক্টর চিহ্ন কোনো মতেই যাতে ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। ওকে, তো এতটুকু আমরা লিখব, লিখার পর আমরা এটাকে দিব 3 নং সমীকরণ, এটাকে দিব কত, 3 নং সমীকরণ। ওকে, তো এই 3 নং সমীকরণ দেওয়ার পর আমরা নতুন আরেকটা জায়গা থেকে শুরু করবো। আমাদের অঙ্কটা মূলত এইখান থেকেই শুরু হবে। এতক্ষণ যা দেখলেন সবই হচ্ছে ট্রেলার, এখন পুরো মুভিটা দেখাবো। ওকে, তো আপনারা আশা করি ওই অংশটুকু সবাই খাতায় তুলে নিছেন। এবার আমরা লিখব যে আমরা জানি, দেখুন আপনারা যদি খাতায় না উঠায় নেন তাহলে আপনাদের কিন্তু সমস্যা হবে, কারণ এখানে অনেকগুলো সমীকরণ, মূলত 12টার মতো সমীকরণ আসবে এই ইকুয়েশনের জন্য। তো আমরা জানি কি, আমরা জানি যদি বস্তু যদি ভরকেন্দ্রের সাপেক্ষে সাম্যাবস্থায় থাকে বা ভারসাম্য সৃষ্টি করে, আমরা জানি যে ভরকেন্দ্রের সাপেক্ষে বস্তুগুলো কি করে, ভারসাম্য সৃষ্টি করে। আমরা লিখব ভরকেন্দ্রের সাপেক্ষে বস্তু কি করে, বস্তু ভারসাম্য সৃষ্টি করে, তো ভারসাম্য যদি সৃষ্টি করে তাহলে আমরা লিখতে পারি যে কাজেই আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে সামেশন এম আই আর আই প্রাইম ভেক্টর ইকুয়ালস টু 0। তো বিষয়টা আমি কি লিখলাম, এখানে একটা মারাত্মক বিষয় কাজ করতেছে, সেটা হচ্ছে যে
বস্তু যদি মানে ভরকেন্দ্রের সাপেক্ষে সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে এই অংশটুকুর কিভাবে আমি লিখলাম এম আই আর আই প্রাইম ইকুয়ালস টু 0। তো এইটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আরেকটা ডেমো দেখতে হবে। আচ্ছা, সেই ডেমোটা আমি দেখাচ্ছি। তো আমরা এইখানে একটা বস্তু নিছি। তো বস্তুটা কিন্তু সমান না চারদিকে, যেমন এই দুই কোণা বেশি, এই দুই কোণা বেশি, আর এই দুই কোণা চাপা। ওকে, তো এখন এই বস্তুটা দিয়ে আমরা একটু এক্সাম্পল দেখব, যে পরীক্ষা করে দেখব আসলে আমাদের ভরকেন্দ্রর সাপেক্ষে যে বস্তুটা কি থাকে, আমাদের এই ভারসাম্য থাকে, সেই জিনিসটার জন্য এম আই আর আই কিভাবে হয়। তো একটু খেয়াল করুন, আমি এখানে কিছু ছিদ্র রাখছি। প্রত্যেকটা ছিদ্রের মধ্যে আমি যখন এই অংশটা ঝুলিয়ে দিব, ফলে আমরা নতুনভাবে খেয়াল করুন, এখানে আমরা আরেকটা সুতা নিব। সেটা হচ্ছে আমাদের ও নির্ণয় করে দিবে যে আসলে আমাদের যেই ভর কেন্দ্রের কারণে আমাদের বস্তুটা আসলে কিভাবে করতেছে। তো আমি এখানে একটু এটা এইভাবে দিয়ে দিলাম। তো খেয়াল করুন, এখানে আমরা যদি দেখি যে বস্তুটা মূলত দেখুন গ্রাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ বলের কারণে সে কিন্তু নিচের দিকে কি করছে, সম্পূর্ণ বডিটা নামায় দিছে। হ্যাঁ, আমরা তাকে যেই অংশ থেকে ঝুলাই দিছি, মানে যেই অংশ ছিদ্রটা, খেয়াল করুন এই যে ছিদ্র অংশটা, এই ছিদ্র অংশ থেকে কিন্তু সে সম্পূর্ণ বডি নিচে নেমে এসছে। হ্যাঁ, আমি হাতটা দিয়ে জাস্ট একটু ওকে সামনের দিকে রাখতেছি, এই আর কিছু না, নাহলে মানে সার্কুলার ভাবে করতেছে। এখন আমাদের সুতা যেটা, এই যে নতুন ছোট নিচে দিকে যেটা ঝুলাইছি, ও কিন্তু নির্দেশ করতেছে যে আমি ওকে লম্ব বরাবর ঠিক মতো আছে কিনা, ও ভর কেন্দ্রটা নির্দেশ করতেছে। ওকে ওকে, এবার আমরা তাকে নতুন আরেকটা পজিশনে সেট করার ট্রাই করি। আমরা তাকে আরেকটা পজিশনে সেট করব। দেখি আমরা তাকে এই পজিশনে যদি আমরা সেট করি, এই যে এই পজিশনে, তো দেখুন এখন আমাদের এই পজিশনে বস্তুটা আমরা বসতেছি যে সে তার বডি পার্ট অর্ধেক নামাইছে আর অর্ধেক কিন্তু রাখছে। আচ্ছা, এখন আমরা যদি তাকে এই সুতার মাধ্যমে আবার দেখতে চাই যে তার সে কি ঠিকমতো আমাদের ভর কেন্দ্রটা ঠিকমতো কোথায় আছে, এই সুতা কিন্তু নির্দেশ করতেছে তার ভর কেন্দ্রটা এই সরল রেখা বরাবর আছে, এই মাঝখানে যে সুতাটা যে জায়গায় আছে এই মাঝখান বরাবর আছে। ওকে, এখন আমি তাকে আরেকটা পজিশনে দেখতে চাই। এই পজিশনে আমি তাকে নিয়ে আসলাম। আচ্ছা, এবার এই পজিশনে যদি আমি তাকে সেট করতে চাই, তাহলে দেখা যাক কি হয়। দুঃখিত। ওকে, তো আমি এই পজিশনে তাকে ছেড়ে দিলাম। তো দেখা গেল আলটিমেটলি সে কিন্তু তার মোটামুটি ভর কেন্দ্রটা একবারে 3টা পয়েন্টে যখন আমি আলাদা আলাদাভাবে সেট করলাম, সে একবারে মাস পয়েন্টেই রাখতেছে। অর্থাৎ সে সরল রেখা দ্বারা বোঝাচ্ছে যে আমাকে এই সরল রেখার যে কোনো একটা বিন্দুতে পাবে। যখন আমি এই কোণায় রাখছিলাম তখন কিন্তু সে এইভাবে সরল রেখা দিছিল, ফলে এই কোণার সরল মানে এইখান থেকে নিচের ভাবে যে সরলরেখাটা এবং এইভাবে যে সরলরেখাটা হয়েছিল, তাদের যে মাঝখানে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুতে যদি আমি কোনোভাবে এই বস্তুটাকে আমি সেট করতে পারি, তাহলে দেখা যাবে যে এই বস্তুটা আসলে তাকে আমি যেইভাবেই ঝুলাই না কেন তার সকল বডি পার্ট সমানভাবেই থাকবে। কিন্তু আমি যদি এখন এই বিষয়টা আবার এইভাবে খেয়াল করুন, আবার আমি একটু নতুন করে দেখাচ্ছি। এই যে এইভাবে ঝুলে, এখন আমি চাইতেছি যে না, ওকে এইভাবে ঝুলতে দিব কেন, আমি তাকে এইভাবে সেট করি, আমি এইভাবে উপরে করে আমি তাকে ছেড়ে দিলাম। হ্যাঁ, তো দেখুন তাকে আমি যেভাবেই ছেড়ে দিই না কেন, সে তার সম্পূর্ণ বডি পার্ট নিচেই নিয়ে আসবে। কেন? কারণ তার সেন্টার অফ মাস এইখানে না, তার সেন্টার অফ মাস এইখানে আছে, এই জন্য সে সম্পূর্ণ বডি নিচে নামাই দিচ্ছে। কিন্তু এইবার যদি আমি তাকে সেন্টার অফ মাসেই রাখতে চাই, খেয়াল করুন, আমি যদি তাকে সেন্টার অফ মাসে রাখি, এই যে দেখেন এইবার কিন্তু সে সেন্টার অফ মাস বা মাস পয়েন্ট আছে। তো ফলে যাই হোক, আমি তো আসলে নিখুঁতভাবে জিনিসটা
করতে পারি নাই, তো আমার কাছে যন্ত্রপাতিও নাই, যার কারণে এটা নিখুঁত হয়নি। হ্যাঁ, আমাদের এই এক্সাম্পলগুলো কিন্তু আমাদের অতিরিক্ত নিখুঁত হওয়া দরকার। আর দেখুন, আমি যদি এই জিনিসটা সম্পূর্ণ সেন্টার অফ মাস রাখতে পারতাম, তাহলে আমি যেইভাবে তাকে রাখতে চাইতাম সে ওইভাবেই তার বডি পার্ট উপরে রাখতো বা ওইভাবেই থাকতো। যেমন এইভাবে রাখতে চাইলে সেইভাবেই থাকতো, নিচে আসতো না। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু আমার পয়েন্টটা এক্সাক্ট একুরেট কারেক্ট হয় নাই, যার কারণে সে তার বডি পার্টগুলো মানে নামায় দিচ্ছে। তো এটা আশা করি আপনারা একটু বুঝে নেবেন কষ্ট করে হলেও। তো এখন বিষয়টা হচ্ছে, আমরা এই জিনিসটা দ্বারা কি বুঝলাম, যে আমাদের যখন সেন্টার অফ মাস এই জিনিসটা যখন আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো, তখন দেখা যাবে যে, আমি একটু মার্কার দিয়ে এখানে পয়েন্ট করি, তখন দেখা যাবে যে আমি যেই পয়েন্ট থেকেই তাকে নেই না কেন, হ্যাঁ, আমি দেখুন এখানে কতগুলো ডট দিছি, আমি তাকে যেই পয়েন্ট থেকে কল্পনা করি না কেন, সে যদি এই পয়েন্ট থেকে এইখানে তার রেডিয়াস, এইখানে তার রেডিয়াস, বা এইখানে তার রেডিয়াস হোক, এইখানে তার রেডিয়াস হোক, বা এত দূর হোক, এগুলো সব আর এর রাশি। হ্যাঁ, আর এর রাশি। এখন সে তো সেন্টার অফ মাসে আছে, হ্যাঁ, বা ভর কেন্দ্রে আছে। তো ভর কেন্দ্রে থাকলে দেখুন, এইবার যদি ভর কেন্দ্রে থাকে, তাহলে আমি যদি তাকে এইভাবে রাখতাম সেইভাবেই থাকতো, এইভাবে রাখতাম এইভাবেই থাকতো। হ্যাঁ, আমি তো ভর কেন্দ্রে সঠিকভাবে নির্ণয় করতে পারিনি, একটু ভুল হয়েছে, যার কারণে এটা আর কি দেখাতে একটু কঠিন হচ্ছে। ফলে তাকে আমি যেভাবে রাখতাম সে ওইভাবে রাখতো। এখন এই বস্তুটার প্রত্যেকটা জায়গায় তো তার কি আছে, প্রত্যেকটা বিন্দু বিন্দু কণা আছে। সকল বিন্দু বিন্দু কণার জন্য খেয়াল করুন, সকল বিন্দু বিন্দু কণার জন্য ধরুন এই যে বিষয়টা আমাদের এরকম হয়তো মেবি ছিল, ধরলাম আমাদের এইটি হচ্ছে সেন্টার অফ মাস। হ্যাঁ, এরকম দুইটা মানে কণা থাকতেই পারে, এক এক পয়েন্টে আমরা এক একটা কণা ধরলাম, এটা আর, এটা আর প্রাইম, এটা আর ডাবল প্রাইম, এটা আর তিনটা প্রাইম, এটা আর চারটা প্রাইম। এইভাবে আমরা বুঝতে পারলাম যে এক এক জায়গা থেকে তার দূরত্ব মূলত এক একটা কণার এই বর্গকেন্দ্র থেকে আমরা বিভিন্ন বিভিন্ন ধরে নিলাম। কিন্তু তার যদি আমি সেন্টার অফ মাসে ঠিকই ঠিক করতে মানে সেট করতে পারতাম, তাহলে তার বডি পার্টের কোনোই কি হইতো না, উপর নিচে বা হইতো না। সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স তাকে কি উপর নিচে নিতে পারতো না, কারণ সে সেন্টার অফ মাসে আছে, তার সকল ভর এই জায়গায় কেন্দ্র মানে কাজ করতেছে। ফলে সে যদি এইখানেই থাকে, তাহলে তার ভর m1, মানে ভরটা mi, খেয়াল করেন ভরটা mi। এই অংশটুকু আমাকে একটু বোঝানোর জন্য, এই যে এই অংশটুকু এই প্রশ্নের জন্য খুবই একটু কঠিন, এইটাই আমি বোঝানোর ট্রাই করতেছি। mi আর i ডট, এই জিনিসটা আমি কিভাবে রাখলাম, তাহলে এই কণার জন্য ধরলাম, তার জন্য সবার জন্য ভর কিন্তু সেম। হ্যাঁ, না, এই কণার জন্য এই কণার ভর আর তার দূরত্ব সেন্টার অফ মাস থেকে এইটা। হ্যাঁ, এখন তার মান যদি হয়, ধরলাম এটা 1, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। হ্যাঁ, এইভাবে ধরলাম, তাহলে m1 আর 1 হবে, কারণ তাদের যে গুণফল, হ্যাঁ, এই কণার গুণফল, এই কণার কি গুণফল সমান 0। কেন? কারণ ওরে যদি আমরা ঠিক মতো সেন্টার অফ মাসে রাখতে পারতাম, তাহলে দেখা যেত যে বস্তুটার কোনো অ্যাকশন হচ্ছে না, সে এইদিকে ক্রিয়া করতেছে না বা এদিকেও ক্রিয়া করতেছে না, অথবা এদিকেও করতেছে না এদিকে করতেছে, সে একটা ইকুইলিব্রিয়ামে থাকতো। হ্যাঁ, আমার তো ওই পয়েন্টটা নির্ণয় করতে একটু ভুল হয়েছে, যার কারণে আমি এক্সাক্ট পয়েন্ট নিতে পারি নাই। হ্যাঁ, আমি যদি এক্সাক্ট পয়েন্ট নিতাম, তাহলে সে টোটাল ভাবে কি থাকতো, আমাদের এরকম ইকুইলিব্রিয়ামে থাকতো। আমি যদি যেভাবে বোঝাইতাম সে ওইভাবেই থাকার ট্রাই করতো। হ্যাঁ, ফলে থাকার ট্রাই করলে তাহলে তার যেই অ্যাকশনটা, তার যে ভর এবং দূরত্বের অ্যাকশন, তাদের গুণফলটা 0 হবে। এই বিষয়টাই আর কি এইখানে বলা ছিল। তো আমি ট্রাই করেছি, আমার যেটুকু আমি জানি, যেটুকু বুঝেছি, তো বাকিটা জানি না আপনাদের মাথার উপর দিয়ে গেছে কিনা, আমি ট্রাই করেছি। তো এবার দেখুন আমরা এখান থেকে কি লিখতে পারি। এখন আমি যদি সামেশন তুলে দিয়ে তার জন্য মানগুলো বসায় দিই, আমি সামেশন তুলে দিয়ে কয়টা মান বসাবো? 2টা। কেন? কারণ আমার কাছে 2টা বস্তু মানে 2টা কণা থাকবে। হ্যাঁ, আমি তো দ্বিবস্তু সমস্যার জন্য কাজ করতেছি, এই জন্য 2টা থাকলে তাহলে m1 আর i এর জায়গায় 1 আর প্রাইম ভেক্টর
প্লাস এই সামেশন উঠাই দিয়ে কিন্তু আমরা মান বসাইতেছি, তার মানে সামেশন উঠে যাইতেছে। ওকে, আবার m2 r2 প্রাইম ইকুয়ালস টু 0। হ্যাঁ, এই জিনিসটা তো আমরা এই লাইন থেকে লিখতে পারি। এবার আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা এই মানগুলো 2 এর মানগুলো পিছু নেই, তাহলে m1 r1 প্রাইম ইকুয়ালস টু, এটা ওই পাশে গেলে মাইনাস m2 r2 প্রাইম। হ্যাঁ, ওকে, এখন দেখুন এইখানে এমটা গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যায় না, তাহলে আমি এই এমটাকে m এর নিচে m2 m1 আর এখানে এই rটাকে পাশেই রেখে দিলাম গুণ আকারে। হ্যাঁ, তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা লাইন একটা কমাই দিলাম, এই আর কিছু না। এখন আমি যদি r1 প্রাইমের মান বের করতে পারি এইভাবে, তাহলে আমার কি আবার ফিরে এরকম সামেশন দিয়ে লেখার দরকার আছে? আমরা লিখে দেব এবং r2 প্রাইম ইকুয়ালস টু, দেখেন এইটার m2 উপরে m1 নিচে, আমরা মাইনাস দেব m1টা উপরে আর m2টা নিচে, আর এখানে যেহেতু r2 এখানে হবে কি r1 প্রাইম। ওকে, তো বিষয়টা হচ্ছে এরকমই। এখানে তাহলে আমরা ইকুয়েশন দিয়ে দিই, আমরা 3 পর্যন্ত দিয়েছিলাম, এটা হবে 4 ইকুয়েশন, এটা হবে 5। এই যে বিষয়টা, তাহলে আমরা এইটা দেখে দেখে এটা কিন্তু লিখছি। ওকে, আমরা 1 বের করছি, তারপরে 2 নাম্বারটা লিখে দিচ্ছি। এখন অথবা আপনারা চাইলে এখান থেকেও বার করে নিতে পারেন, এই অংশটুকু এবার গুণ, এইটা ভাগ, এটা নিলে ওই পাশে ভাগ হবে, তারপর তাদেরকে উপরে নিচে করে দিলে m1টা উপরে m2টা নিচে আস, এটা করেও যায়। তো আমরা জানি যে এইটাই রেজাল্ট দিবে, আমরা এটা লিখে দিছি। এখন আমরা একটা কাজ করবো, এই 4 এবং 5কে 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণটা আমাদের কি ছিল মনে আছে? 3 নং সমীকরণটা ছিল এরকম যে r1 মাইনাস r2, হ্যাঁ, তাদের উপরে কি ছিল এরকম প্রাইম ছিল। ওই যে আমরা 3 নং সমীকরণ, আপনারা খাতায় মেললেই বুঝতে পারবেন। তো এখন 3 নং সমীকরণে যদি আমি এইগুলো বসাই, আমরা লিখবো যে 4 নং ও 5 নংকে 3 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা 4 নংকে 3 নংয়ে বসাই। হ্যাঁ, দেন আমরা এটা আবার শর্টকাটে লিখতে পারবো। তো আমরা ওইখানে লিখতে পারি যে তারপরে r1 প্রাইম ভেক্টর মাইনাস, দেখুন এই মাইনাস, এখন আমি r2 এর মানটা এই জায়গায় বসাইতে চাই। হ্যাঁ, এই যে r2 এর মানটা বসাবো, r1টা আমি যেভাবে এইভাবে রাখলাম, তাহলে r2 এর মানটা যদি বসাই, ওর সামনে মাইনাস ওর সামনে মাইনাস, তাহলে আলটিমেটলি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে থাকে কি m1 ডিভাইডেড বাই m2 r1 প্রাইম আর ভেক্টর। তো এই জিনিসটা আমরা লিখতে পারি কিভাবে, এইখানে মানটা বসেছে, আর এইটুক যা আছে তা আছে, মাইনাসটা থাকলো, এটার মান তো আবার ভিতরে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, আর তার মানটা বসাই দিচ্ছি। তো খেয়াল করুন, এখানে আর প্রাইম থাকলো, আমরা এখান থেকে কি করতে পারি দেখেন তো, এখানেও r1 প্রাইম, এখানেও r1 প্রাইম, তাহলে r1 প্রাইম কমন নেওয়া যায় না? তাহলে আমরা যদি কমন নেই, তাহলে 1 প্লাস m1 m2 r1 প্রাইম হয়ে যায় না? এখানে তো আর কিছু থাকে না, 1। এখন এই অংশটুকুকে যদি আমরা লসাগু করতাম, তাহলে কি পাইতাম? m2 নিচে থাকতো, তাহলে m2 প্লাস m1 এরকম r1 প্রাইম এরকম হতো না? তো আমরা এইটা লিখবো না, আমরা ডাইরেক্ট লসাগু লিখে দেবো, কারণ আমাদের অঙ্ক অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা কিছু কিছু ক্যালকুলেশন খুব ছোট করবো। এগুলো তো 6-7 এর টাইপের লসাগু, তো আমাদের এত ডিটেলস দেখার দরকার নেই। এখন m2টা সামনে আর পিছে সমস্যা নেই, আমরা m1টাই আগে দিলাম, m2টা পিছিয়ে দিলাম, কারণ তারা যোগ আকারে আছে, আর এটা যে গুণাকার আছে সে কাজ হয়ে যাবে। ওকে, এখন আমরা একটা কাজ করব, আমরা এই অংশ থেকে কি লিখতে পারি, আমরা এই r প্রাইমকে এই পাশে আনতে চাই। হ্যাঁ, r প্রাইম এই পাশে থেকে এই পাশে আনলে কি হয়? ভাগ হয়ে যায়, ভাগ r1 প্রাইম,
আর এইটা যেই পাশে যেভাবে আছে সেইভাবে থাকলো m1 প্লাস m2 ডিভাইডেড বাই m2। হ্যাঁ, ওকে। আর এইটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে সে হয়ে যায় 1/r। ঠিক আছে, এখন আমরা তো 1 বাই আকারে রাখলে ইকুয়েশন হবে না, আমাদের কি করতে হবে, আমরা ডাইরেক্ট পূর্ণ সংখ্যা নিয়ে আসতে চাই। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা জানি যে উভয় পক্ষ থেকে আমরা যদি উল্টায় দিই তাহলে কি হয়, আর প্রাইম 1টা উপরে চলে যায়, আর এই যে নিচের রাশিটা উপরে আসে, উপরেটা নিচে যায়, তাহলে এই m2 উপরে আসবে, m1 প্লাস m2 নিচে যাবে, আর এইটা কি হয়ে যাবে, ভগ্নাংশ না থেকে এখন ডাইরেক্ট পূর্ণ সংখ্যা হয়ে যাবে। ওকে, এই যে এই অংশটুকু আমরা পেলাম, এইটাকে আমরা 6 নং দেব। আবার এটা তো r1 প্রাইমের জন্য, তাহলে আমরা লিখতে পারি যে একইভাবে কি r2 প্রাইম। r2 প্রাইমের জন্য এই অংশটুকু দেখে দেখে লিখে দিব আমরা, m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আর এইখানে কি হবে r। দেখুন এইখানে যেহেতু r, এখানে যেহেতু r, কিন্তু এইখানে 1 এইখানে 2, কারণ আমরা দুইটা কণার জন্য করতেছি। তো আপনারা যদি চান এইরকম ভাবে আবার 5টা লাইন করে এইটা আসতে পারেন, আমরা একইভাবে করে দিয়ে শর্টকাটে চলে যাব। হ্যাঁ, কারণ হিসাব করলে আবার এইটাই আসবে। তো এখন আমরা এই 7 পর্যন্ত নির্ণয় করছি। নির্ণয় করার পর আমরা এবার লিখব যে ব্যবস্থার গতিশক্তি কি, ব্যবস্থার গতিশক্তি। এখন ব্যবস্থার গতিশক্তির জন্য আমরা মনে আছে আমাদের, আমরা একটু লিখি যে ব্যবস্থার গতিশক্তি, ব্যবস্থার গতিশক্তি। আচ্ছা, ব্যবস্থার গতিশক্তি কি, টি এর ফাংশনটা কি ছিল, আর ক্যাপিটাল এবং আর স্মল ডট ইকুয়ালস। এখন আমরা যে সমীকরণ দিছিলাম মনে আছে কিনা আপনাদের, যে 1 নং এবং 2 নং, সরি 2 এবং 3 নং যে সমীকরণগুলো দিছিলাম, এখানে একটু খেয়াল করেন যে টি প্রাইম এবং টি ডাবল প্রাইম, এই যে দুইটার মান, হ্যাঁ, এই দুইটার মান কিন্তু মূলত এই সম্পূর্ণ গতিশক্তির মানই ছিল। হ্যাঁ, তাহলে টি প্রাইমের মান ছিল কত আমাদের, হাফ কি ছিল, হাফ m1, সরি m1 প্লাস m2, হাফ m1 প্লাস m2 r ডট স্কোয়ার প্লাস, আর পরের দুইটা কি ছিল, ডাবল প্রাইমের জন্য আমরা দুইটা আকারে মানে ডবল করে লিখছিলাম। তাহলে আমরা একটু লিখি, হাফ m1 r প্রাইম 1, এটা স্কোয়ার হবে, আমরা হ্যাঁ এটা স্কোয়ার হবে, সাথে প্রাইম স্কোয়ার হবে প্রাইম, আবার প্লাস হাফ m2 r2 প্রাইম স্কোয়ার, নাকি এই অংশটুকু আমরা, এই অংশটুকু ছিল আমাদের টি ডাবল প্রাইমের, আর এটা ছিল টি 1 প্রাইমের। খেয়াল করুন আপনার প্রথম পেজেই আপনারা এটা পাবেন। দেন আমি একটু লিখতে চাই, প্রথম অংশের জন্য যা আছে আমরা সব লিখে নিব, ওর জন্য আমাদের কোনো চেঞ্জ হবে না, তাই ওকে আমাদের বারবার লিখতে হবে। আমরা যা চেঞ্জ করব সব বাকি দুইটাকে নিয়ে চেঞ্জ করব, এই দুইটাকে নিয়ে। খেয়াল করুন এখানে হাফ দিয়ে দিলাম, m1 দিয়ে দিলাম। এখন এই যে r1 প্রাইম কি আমরা নির্ণয় করেছিলাম, r1 প্রাইম নির্ণয় করছি, r1 প্রাইম যেহেতু আমরা নির্ণয় করছি, এই r1 প্রাইমের মানটা এবার বসাইতে হবে ওইখানে। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে নিই ফার্স্টেই, আচ্ছা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, হয়তো সুবিধা হতে পারে, m1 প্লাস m2, হ্যাঁ আমরা এটার উপর স্কোয়ার। আচ্ছা, এখানে যেহেতু আরেকটা খালি আর আছে, এই আরটার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটটা নিয়েছিলাম, তো আমরা আরটা দিয়ে নেই, খালি আর যেটা, তার উপরে ভেক্টর, হ্যাঁ ভেক্টর, এইবার তার উপর স্কোয়ার। ওকে, তো এই অংশটুকু আমরা করলাম। পরেরটুকু কি করতে হবে আমাকে, r2, এই যে r প্রাইম 2 এর মান বসায় দিতে হবে, কি r প্রাইম 2 এর মান বসাইতে হবে। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারতাম, এইখানে আমরা একটু শর্ট করে ফেলছি। আমরা এখানে আরেকটা মজার বিষয় খেয়াল করেন, আমাদের দরকার হবে কি, আমরা তো জানি যে গতিশক্তির জন্য আমাদের এখানে তো প্রাইম লিখতে হবে, সরি ডট দিতে হবে। তো আমরা ডটটা মিসিং করেছিলাম কিনা,
আচ্ছা, যাই হোক, আমার এখানে লেখা নাই দেখে আমি হয়তো ডটটা মিস করছি, আপনাদের খাতায় ঠিকই লেখা আছে, আমি প্রথমে লিখে দিচ্ছি। এখন যেহেতু আমাদের ওইখানে আর ডটের মান, এইগুলো তো আর ডটের মান না, তাই আর ডটের মান যেহেতু না, এই যে 1 নং এবং 6 নং এবং 7 নং, এই 6 নং এর এইখানে আপনারা একটা ডট দিয়ে দেন, আর এইখানে একটা ডট দিয়ে দেন, এইখানে একটা ডট দিয়ে দেন, এইখানে একটা ডট দিয়ে দেন। হ্যাঁ, তাহলেই ওকে হয়ে যাবে। এখন এইটুক কিভাবে হলো খেয়াল করেন, আমরা একটু আগে ডট ছাড়া যে অংশটা পাইছিলাম না, এই অংশকে আমরা উভয় পক্ষকে টি এর সাপেক্ষে কি করছি, ব্যবকলন করছি। এখন আর কে একবার ডেরিভেটিভ করলে একটা ডট, এই পাশের m2 বাই m1 প্লাস m2, এটা হচ্ছে ভর। ভর তো আমাদের ডেরিভেটিভ হবে না, এটা ধ্রুবরাশিতে বাইরে থাকতেছে। তো ওই পাশের যে খালি আরটা ছিল, সেই আর কে আমরা যদি আবার ডেরিভেটিভ করি, তাহলে তার মধ্যে একটা ডট। তাই আমরা একটা লাইন কম করে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি। হ্যাঁ, আর যদি আপনারা চান তাহলে এই যে মাঝখানের লাইনটা মুছে 6 নং এ একটু আগে যেমন ছিল সেই লাইনটা এখানে বসায় তারপর একটা লাইন বেশি করতে পারেন। হ্যাঁ, ওকে। তো এই পাশে এখন তাহলে আমাদের শুধু এই আর কে একটা ডট করে দিতে হবে, কারণ এই যে আর এর মাথায় ডট, এটার মাথায় ডট, কারণ আমাকে সময় সাপেক্ষে ব্যবকলন না করলে তো আমি আর ডটের মান বসাইতে পারতাছি না। এটা তো আমাদের ওই যে টি প্রাইম এবং টি ডাবল প্রাইমের থেকেই নিতে হবে। ওকে। তো প্লাস এই অংশটুকুর জন্য হাফ m2, এবার এই যে r2 প্রাইম স্কোয়ার ডটের মান বসাবো, তাহলে সেম একইভাবে আমরা কি করব, আর m2 টা উপরে থাকবে m1 প্লাস m2, তারপরে কি হচ্ছে আর ডট, তারপরে স্কোয়ার। ওকে, আর ডট ভেক্টর। ওকে, তো এতটুকু ছিল। আমি বুঝতেছি না আপনাদের কাছে এই ইকুয়েশনটা কঠিন লাগতেছে কিনা। এই প্রশ্নটা হয়তো একটু কঠিনই, তবে আপনারা 2-3 বার ভালোভাবে একটু মানে খাতায় করে তারপরে প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো যারা না বুঝবেন হয়তো ভিডিওটা আরেকবার দেখবেন। তো এবার দেখুন আমরা কি করি, আমরা প্রথমেই যে অংশটুকু ছিল এটা যেভাবে আছে আমরা সেভাবেই লিখে দেই। আচ্ছা, আর ডট স্কোয়ার। হ্যাঁ, আমাদের কাজ শুধু এইটুকু নিয়ে। এখন দেখুন এইখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে স্কোয়ারটাকে দিয়ে দিই তাদের হাফ m1। স্কোয়ারটা যদি দিয়ে দিতে চাই তাহলে আমরা কি করতে পারি, m2 স্কোয়ার। আচ্ছা, এটা একটু কাজ করি এইভাবে, m1 প্লাস m2 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, মানে যার যার স্কোয়ার তাকে দিয়ে দিলাম আর কি, বিষয়টা এরকম, প্লাস হাফ m2, এই পাশের অংশটুকু m2 স্কোয়ার ডিভাইডেড বাই m1 প্লাস m2 স্কোয়ার আর আর ডট স্কোয়ার। তো যার যার স্কোয়ার তাকে থেকে আমরা দিয়ে দিলাম। যেহেতু স্কোয়ারটা উপরে নিচে পায় তাই m2 এর উপরে স্কোয়ার, আবার নিচের যে অংশ সেটার উপরে স্কোয়ার। ওকে, প্রথম অংশ যেভাবে আছে সেভাবেই থাকবে, দিয়ে দিলাম আর ডট স্কোয়ার প্লাস, এখন এই অংশ থেকে হাফ কমন যায়, দেন আর ডট স্কোয়ার কমন যায়, এখানে m1 m2 আছে। এবার একটা জিনিস খেয়াল করে, আমরা এখান থেকে কি কমন নিতে চাই, আমরা m1 কমন নিলাম। হ্যাঁ, তো আবার এই পাশে আছে m2, তাই আমরা m1 এবং m2 কমন নিতে চাই। তো আমি যদি m2 কমন এখানে m2 এক্সট্রা বেশি লিখি, একটা এক্সট্রা বেশি লিখছি মনে করেন, এক্সট্রা যদি বেশি লিখি তাহলে আমাকে নিচে তো একটা m2 আবার এক্সট্রা দিয়ে নিতে হবে। তাহলে উপরে আছে m2 স্কোয়ার, নিচে আছে m2, আর এখানে আছে m1 প্লাস m2 স্কোয়ার। বিষয়টা এরকম না যে আমি একটা m বাইরে নিছি এক্সট্রা, এই জন্য আমার আবার ভগ্নাংশ আকারে একটা এক্সট্রা বেশি লাগতেছে। ফলে খেয়াল করুন এই m2 থেকে এই m2 কাটা যায়, একটা m2 থাকে কিন্তু। হ্যাঁ, দুইটা এখন স্কোয়ার ছিল উপরে লাইনে, এবার কিন্তু আর স্কোয়ারটা আমি লিখবো না, এই জন্য আমি ডাইরেক্ট এটা একটু বুঝিয়ে নিলাম, পরেরটা যাতে আমি ডাইরেক্ট লিখতে পারি। তাহলে m2 শুধু একা থাকে আর নিচে m1 প্লাস m2 স্কোয়ার থাকে। হ্যাঁ, প্লাস এই অংশটুকুর জন্য থাকে কি, এটা তো আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিব না, কারণ আমরা কমন নিচে এইটুকু। ফলে এই অংশটুকু থেকে তো হাফ চলে আসছে, m2 চলে আসছে। তাহলে এইখানে আমাদের কি থাকবে, এইখানে একটা আমরা ভুল করছি, খেয়াল করুন, এইখানে 1 এর জন্য m2 আর এখানে 2 এর জন্য m1 হবে। ওকে,
তাহলে আপনারা একটু খাতায় এটা ঠিক করে নেন। এখানে যেহেতু 1 এই জন্য M2 আসছে, আর এইটা করলে আমাদের M2 এর জন্য আসবে M1। ওকে, তাই আমরা এইখানে M2 না, সরি, এখানে M1 দিতে হবে। ওকে, তাহলে এবার দেখেন তো এখানে বিষয়টা এরকমই যে আমাদের যেহেতু এক্সট্রা একটা M1 এইখানে বেশি দিতে হবে, ফলে ওই নিচেরটার সাথে উপরের M1 কাটাকাটি করে উপরে শুধু একটা M1 থেকে যাবে, আর নিচে কি হবে M1 প্লাস M2। হ্যাঁ, এটার উপর স্কোয়ার যেভাবে থাকলো এইভাবেই আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম স্কোয়ার। তো এই অংশটুকু জানি না হয়তো আপনারা বুঝতে পারলেন কিনা। কমনটা হচ্ছে এরকম যে ওর কাছে তো M2 নাই, হ্যাঁ, ভিতরে আছে, ঠিক আছে। তো ভিতরে থাকলেও একটা বিষয় খেয়াল করেন, আমরা এই লাইনটাকে আমি আরেকটু সহজভাবে বুঝাই। হ্যাঁ, এই লাইনটা তো দেখেন কিভাবে কমনটা আসছে। তো M1, হ্যাঁ, এই M2 স্কোয়ার না, সেখান থেকে আমি একটা M2 নিয়ে আসলাম, ফলে উপরে কিন্তু শুধু স্কোয়ারটা আর থাকলো না, M1 থাকলো। হ্যাঁ, সরি, M2 থাকলো। দেখেন তো এইভাবে করা যায় কিনা। আবার প্লাস কমন নেই, এখন মনে করেন সাজাইলাম আপনাদের বোঝানোর জন্য আরেকটু। তো এখানে যেহেতু M1 দুইটা আছে, তা আমি একটা M1 বাইরে রাখলাম, আরেকটা M1 উপরে দিয়ে তার স্কোয়ারটার জন্যই তো আমি একটা বাইরে নিয়েছিলাম, M1 প্লাস M2 স্কোয়ার। হ্যাঁ, তো এইবার এখান থেকে কিন্তু আমি হাফ M1 M2 কমন নিতে পারি। তাহলে এইবার যদি আমি হাফ M1 M2 কমন নেই, তাহলে আমার শুধু এই রাশিটা আর এই রাশিটাই তো থাকবে যোগ আকারে, সেইটাই আমি লিখে দিচ্ছি। আর পিছনে যেহেতু ওর সাথেও আর ডট স্কোয়ার আছে, পিছনে আমরা লিখে দিচ্ছি। ওকে, তো এই কমনের বিষয়টা আপনারা একটু কেয়ারফুলি করবেন এই জায়গাটা। যদি হয়তো কম প্র্যাকটিস করলেন তাহলে এখানে হয়তো ভুলে যেতে পারেন বা ভুল করতে পারেন। হ্যাঁ, এখন আমরা হাফ M1 প্লাস M2 আর ডট স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস এই অংশটুকুর জন্য আমরা কি করতে পারি, হাফ M1 M2। হ্যাঁ, এখন এটার জন্য লসাগু করি আমরা। হ্যাঁ, লসাগু করলে এই দুইটা যেমন আছে সেমই আছে, তাহলে দুইটার পরিবর্তে একটা আসে, আর তাদের মাথার উপর স্কোয়ার, এই জন্য একটার উপর স্কোয়ার। আর উপরে যেহেতু শুধু M1 প্লাস M2 আছে, এইটাই থাকবে। দেখুন এইটা কাটা গেলে 1 দ্বারা M2 রে গুণ করলে M2, এইটা কাটা গেলে থাকে 1 দ্বারা M1 এর গুণ করলে M1 থাকে। তাহলে আর এই অংশটুকুর জন্য আমরা আর ডট স্কোয়ার যেটা ছিল সেটা দিয়ে দিলাম। এখন একটা মজার বিষয় হচ্ছে আমরা এখানে লিখবো যে হাফ, এইটুকুর জন্য আমি একটা ক্যাপিটাল M ব্যবহার করব, আর বাকি যা আছে তা। আর এই অংশটুকুর জন্য আমি আরেকটা কাজ করতে পারি, খেয়াল করুন, আমি হাফটা রাখলাম আর এই M1 আর M2 ভিতরে দিয়ে দিলাম। খেয়াল করুন, এই M1 প্লাস M2 এটা উপরে একটা নিচে দুইটা কাটাকাটি করে থাকে কি, এটা হচ্ছে একটা, এখানে হচ্ছে দুইটা, তাহলে এটা কাটাকাটি করে নিচে একটা থাকে। আর এই একটার সাথে যদি M1 M2 গুণ থাকে, তাহলে উপরে M1 M2 আর নিচে M1 প্লাস M2 হয়ে যায় না। তাহলে আমরা এইটাই লিখবো M1 M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। দেখেন এইটার উপরে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা উপরের জন্য কাটা গিয়ে একটা থাকে, এই জন্য একটা নিচে। আর এটা তো হাফের সাথে গুণা ছিল, সেটা আমরা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম, আর ওই পাশে যেই আর ডট স্কোয়ার ছিল সেটা দিয়ে দিলাম। ওকে, তো এইখানে কিন্তু অনেক ইকুয়েশন আমি একটু শর্টে করতেছি, এগুলো আপনারা আশা করি বোঝেন। এবার হাফ M আর ডট স্কোয়ার রেখে দিলাম, প্লাস হাফ এই অংশটুকুর জন্য আমি এবার মিউ লিখে দেব, মিউ আর ডট স্কোয়ার। ওকে, তো এই ইকুয়েশনটা আমাদের 8 নং ইকুয়েশন হবে। এটা আমাদের হবে কি 8 নং ইকুয়েশন। তো একটু খেয়াল করেন বিষয়টা, আসলে এই অংশটুকু একটু জটিল, মানে এইখান থেকে শুরু করে এই অংশটুকু একটু জটিল ছিল। তো আপনারা এই অংশটুকু একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এখন যেই বিষয়টা আমরা একটু খেয়াল করব, এখানে মিউটা কি দিলাম আর এটা ক্যাপিটাল M দিলাম কেন, এটা ক্যাপিটাল M দিছি যে এই দুইটাকে যুক্ত আকারে আমি একটা ভর হিসাবে নিলাম। আর এইখানে এই যে মিউটা হচ্ছে M1 M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, এই টোটালটার যোগফল বা গুণফল বা ভাগফল যেটাই বলেন, এই টোটালের অংশটা কি আমি মিউ ধরছি। মিউটা হচ্ছে এখানে হ্রাসকৃত বল, হ্রাসকৃত ভর, মানে দুইটা বস্তু যখন তারা গড়ে তাদের মধ্যে যেই ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের সাপেক্ষে মানে ভরকেন্দ্রের সাপেক্ষে
তাদের ভরটা এমন ভাবে আচরণ করে যাতে মনে হয় তাদের ভরটা ওই ভর কেন্দ্রের মধ্যেই একীভূত আছে। ওকে, এই জন্য তাদেরকে হ্রাসকৃত বল মানে ভর বলা হয়। এটা আমরা একটু লিখে দিই, এখানে সাইডে লিখে দিব যে যে যেখানে যেখানে মোট ভর বড় হাতের এম সমান কি m1 প্লাস m2 এবং হ্রাসকৃত ভর হচ্ছে কি মিউ সমান m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। হ্যাঁ, তো এই অংশটুকু ছিল আমাদের হ্রাসকৃত ভর। এবার আমরা কি করব, আমরা মূলত যেই 1 নং হতে যেই সমীকরণটা পাইছিলাম মনে আছে, 1 নং সমীকরণটা আমরা এবার লিখবো। এখানে আমরা লিখবো যে 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে কি পাইছিলাম মনে আছে, ল্যাগ্রাঞ্জিয়ান পাইছিলাম। তো আমরা ল্যাগ্রাঞ্জিয়ানটা লিখি L সমান হাফ m r dot square plus half mu r dot square। আমরা এই অংশটা লিখে দিতে পারি এবং আমাদের কিন্তু শেষ কি ছিল মাইনাস VR, মানে কারণ ওইটা ছিল আমাদের বিভব শক্তি। তো এইটা হচ্ছে আমাদের T1 প্রাইম মনে আছে, T1 প্রাইম, আর এই অংশটুকু হচ্ছে T ডাবল প্রাইমের অংশ। তো ডাবল প্রাইমের অংশকে আমরা হ্রাস করে এইটুকু অংশ নিয়ে আসছি, আর এটা T1 প্রাইম আর এটা হচ্ছে বিভব শক্তি। এই জন্য আমাদের ল্যাগ্রাঞ্জিয়ানটা এরকম হলো। এখন এবার আমরা মূলত কোথায় আসছি, এবার আমরা ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন ব্যবহার করব। কি ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন? তো আমরা এবার লিখবো যে এখন আর ও আর এর জন্য, আর এই যে ক্যাপিটাল আর এবং স্মল আর, আমরা লিখবো আর ও আর এর জন্য আমরা কি লিখতে পারি, ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ। ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ। তো আর ও আর এর জন্য ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ মনে আছে, ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণটা কি ছিল, d বাই dt অফ ডেল এল বাই ডেল, আমরা প্রথম আর এর জন্য নিতেছি, তাহলে আর ডট মাইনাস ডেল এল বাই ডেল আর ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমরা একটু আগে 8 নং সমীকরণ দিছি, এটা হচ্ছে আমাদের 9 নং সমীকরণ। আরেকটা হচ্ছে d dt অফ ডেল আর বাই ডেল আর ডট মাইনাস ডেল এল বাই ডেল আর, এটা হচ্ছে আমাদের 10 নং সমীকরণ। অর্থাৎ আমরা ক্যাপিটাল আর এর জন্য ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ নিয়ে নিলাম ফার্স্টে, দেন আমরা স্মল আর এর জন্য ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ নিয়ে নিলাম। এটা আমরা তো জানি ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ। এখন এই ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ থেকে আমরা করব, আমরা যে আমরা যে এই 1 নং হতে পাই এইটাকে আমরা একটা সমীকরণ দিতে পারতাম। আমরা এটাকে 9 নং সমীকরণ দিব, এটাকে আমরা 9 নং সমীকরণ দিই, এইটাকে আমরা 10 নং সমীকরণ, আর এটাকে আমরা 11 নং সমীকরণ দিলাম। ওকে, তো এইবার আমরা বলবো যে 10 নংকে 9 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা লিখতে পারি যে 10 নংকে 9 নং সমীকরণে বসিয়ে পাই। হ্যাঁ, তো এটা যদি এবার আমরা বসাই, খেয়াল করুন, এই ল্যাগ্রাঞ্জিয়ানটাকে এই এল এর মধ্যে বসাতে হবে, এই এল এর মধ্যে বসাতে হবে না। তো দেখা গেল যে আমরা আর ডটের সাপেক্ষে ল্যাগ্রাঞ্জিয়ানকে কি করতেছি, ব্যবকলন করতেছি। তাহলে এই লাইনের মধ্যে আর ক্যাপিটাল ডট পন্থা এই যে এটা আছে, তাহলে এই অংশটুকুকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে তার পাওয়ার নিচে আসে। বিষয়টা এরকম যে হাফ এম
আর ডট স্কয়ার না, তো এই পাওয়ারটা নিচে আসে, তো পাওয়ারটা এই যে হাফ এম হচ্ছে ধ্রুব রাশি, তার পাওয়ারটা নিচে আসলো, তার তার যা যা ছিল, বিষয়টা এরকম যে তার পাওয়ার থেকে 2 1 বিয়োগ গেল, ফলে সে আলটিমেটলি এরকম আর ডট হিসেবেই থেকে গেল। এখন এই হাফ আর এই 2 কাটা গেলে থাকে এম আর ডট, সরি এম আর ডট, এখানে এই অংশটুকু আমরা কি করতে পারি, লিখে দিতে পারি। তাহলে এই অংশটুকু, এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকু কিন্তু আমাদের কি আসতেছে, আমাদের আসতেছে ডি বাই ডিটিটা যেভাবে আছে লিখে দিলাম, এই ব্র্যাকেটের অংশটুকু আমাদের আসতেছে কি, এই যে এম আর ডট ইকুয়াল টু, কেন ইকুয়াল টু দিয়ে দিলাম দেখেন, এই আর এর কিন্তু কোনো রাশি এখানে নাই, আর এর কিন্তু কোনো রাশি নেই, এখানে আর ডটের রাশি আছে কিন্তু আর এর রাশি নেই, ফলে সব জিরো, এই জন্য আমরা জিরো লিখে দিলাম। এখন আমরা জানি যে যদি ডিডিটি করা হয় অপর পাশে যদি জিরো থাকে তাহলে কি করে হয়, আমরা জানি এম আর ডট ইকুয়াল টু ধ্রুবক লেখা যায়, কি ধ্রুবক, দেন এইখানে কিন্তু এমটাও আরেকটা ধ্রুবক, ফলে আমরা আর ডট সমান কি লিখতে পারি, ধ্রুবক, কারণ এমটাও তো তার ভরটা হচ্ছে এখানে ধ্রুবক। এখন ভর কেন্দ্রে এই আর ডট যেহেতু ধ্রুবক, এটা কিন্তু কি ভর কেন্দ্রের জন্য আমরা করলাম, তাহলে বলতে পারি যে ভর কেন্দ্রের সাপেক্ষে বা ভর কেন্দ্রে গতি কি থাকে, অপরিবর্তিত থাকে, আমরা লিখতে পারি যে ভর কেন্দ্রে গতি অপরিবর্তিত থাকে, ভর কেন্দ্রে গতি অপরিবর্তিত থাকে। ওকে, তো আমরা একটা ইকুয়েশন সমাধান করে ফেলছি, দেন আমরা 11 নম্বরটা যদি সমাধান করি তাহলে আমাদের অঙ্কের মধ্যে অনেকটাই আমরা এগিয়ে আসলাম, আমাদের আর বেশি সময় নেই, শেষ হয়ে যাবে। ওকে, তো এখন আবার আমরা লিখব যে 11 নংকে 9 নংয়ে বসিয়ে পাই, আমরা লিখতে পারি যে 11 নংকে 9 নংয়ে বসিয়ে পাই। হ্যাঁ, তো 9 নংয়ে যদি আমি বসাই 11 নংকে, খেয়াল করুন, সরি এখানে হবে, এইখানে 9 নংটা হবে না, এটা হবে 9 নং, এইটা হবে 10 নং। 9 নংকে 11 নংয়ে বসিয়ে পাই নাকি, এই ল্যাগ্রাঞ্জিয়ানকে তো আমি এটার মধ্যে বসাইছি। আচ্ছা, 9 নংকে 10-এ বসিয়ে পাই, আর এখানে হবে 9 নংকে 11, 9 নংকে 11 নংয়ে বসিয়ে পাই। ওকে, এইটুকু একটু কারেকশন করে নেন। তাহলে আমরা 9 নংকে 11 নংয়ে বসিয়ে পাই লেখার পর দেখুন আমাদের যে 11 নংয়ের যে ইকুয়েশনটা সেখানে ছিল ডেল এল বাই ডেল আর ডট, তো আর ডটের সাপেক্ষে যদি আমরা করি, এইখানে এই মানটা 0 আর এই মানটা 0, শুধু এইটা থাকতেছে। হ্যাঁ, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে পার্শিয়াল ডেরিভেটিভ যদি আমরা এইটুকু করি তাহলে কি হয়, হাফ থাকতেছে, মিউ থাকতেছে, এটা ধ্রুব রাশি, তার পাওয়ার 2 টাইম আসলো, আর তার জন্য এরকম ডট থাকে, ফলে 2 দিয়ে কাটা যায়, মিউ আর ডট থাকে না, তো মিউ আর ডট আমরা কি পাই, শুধু এই ব্র্যাকেটের অংশটুকুর জন্য ল্যাগ্রাঞ্জিয়ানকে করলে পাই, ফলে আমরা এইটুকু লিখে দিব এখানে যে ডি ডিটি অফ মিউ আর ডট। ওকে, এইটুকু লিখে দেওয়ার পর আমরা লিখব যে এখানে দেখুন এই মাইনাস এই ডেল এল এর মান আমরা করতে পাই, দেখুন এখানে মাইনাস মাইনাস মাইনাসে কি প্লাস, তো এই এল কে যদি আর এর সাপেক্ষে করি, এখানে আর নাই, এখানে আর নাই, এখানে আর আছে, এখানে কিন্তু আর ডট, তাই এটা বাদ যাবে, এটা কিন্তু আর ডট না, যার কারণে ওর সাথে মিলছে, ফলে আমরা লিখতে পারি যে ডেল ভি আর বাই ডেল আর, এটাকে এইভাবেই রেখে দিতে হবে। হ্যাঁ, কারণ এটা বিভব শক্তি, তো ওকে আমরা করবো না, ডাইরেক্ট এইভাবে রেখে দেব, ফলে এই অংশটুকু যদি আমি ডি এর সাপেক্ষে করি তাহলে কি হয়, মিউ আর ডাবল ডট, আমরা জানি যে এটা করলে কি হয়, একটা ডট বেড়ে যায় আর আবার করলে, আর এইখানে যেহেতু প্লাস, ওই পাশে গেলে মাইনাস ডেল ভি আর বাই ডেল আর। এখন বিষয়টা হচ্ছে যে মিউ আর ডাবল ডট ইকুয়ালস টু এই অংশটুকু যে মাইনাস ডেল ভি আর বাই ডেল আর এর জন্য আমরা জানি কেন্দ্রিক বল এফ আর হিসাবে লিখে দেওয়া যায়। এটা কিন্তু আমরা কক্ষপথের ব্যবকলনীয় সমীকরণ থেকেই পড়ছি। হ্যাঁ,
তো এখন আমরা এটার জন্য লিখতে পারি যে যা ব্যবস্থার কণা সমূহের পারস্পরিক দূরত্বের সাপেক্ষে গতির সমীকরণ নির্দেশ করে। এই যে এই অংশটুকু, যা ব্যবস্থার কণাসমূহের পারস্পরিক দূরত্বের সাপেক্ষে পারস্পরিক দূরত্বের সাপেক্ষে গতির সমীকরণ নির্দেশ করে। কি? গতির সমীকরণ নির্দেশ করে। তো এইটুকু লেখার পর আমাদের কিন্তু সচরাচর অঙ্ক প্রায় শেষের দিকে বলা যায়, কিন্তু আমাদেরকে আরেকটা ছোট্ট সিদ্ধান্ত নিয়ে তারপরে এই অঙ্কটা শেষ করে দিতে হবে। এই সিদ্ধান্তটা দেওয়ার কারণে আমরা এই অঙ্কে এখন আসলে ফুল মার্ক পাবো। তো এখন এই সিদ্ধান্তটা হচ্ছে এরকম যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এই যে এখানে এইটার মান ধ্রুবক আর এটার মান যে আসলো, এই দুটার দিকে তাকালে আমরা কি দেখতে পাই যে এখানে আর, এই যে ক্যাপিটাল আর, যেটা এই যে ক্যাপিটাল আরটা, এটা ডট ছাড়াই চিন্তা করুন যে ক্যাপিটাল আর একটা কি চক্র স্থানাঙ্ক সম্পর্কে আমি আপনাদেরকে অনেক ডিটেইলস বুঝাইছি। তো আমরা লিখতে পারি যে এইখানে এই আর একটি কি চক্র স্থানাঙ্ক, এই আর এর জন্য অথবা আর ডটের জন্য এখানে কোনো ইকুয়েশন কিন্তু নিরপেক্ষভাবে থাকতেছে না। তো আমরা লিখতে পারি যে এখানে আর একটি চক্র স্থানাঙ্ক, দেখতে পারি যে এখানে আর একটি চক্র স্থানাঙ্ক, অর্থাৎ আর অথবা আর ডট এর কোনটি আর অথবা আর ডট নিরপেক্ষ হয়, তো আর এবং আর ডট নিরপেক্ষ হয়, ফলে আমরা কি লিখতে পারি, ফলে আমরা লিখতে পারি যে 9 নং এর এই যে 9 নং ইকুয়েশনটা ছিল আমাদের, 9 নং ইকুয়েশনের এই যে হাফ এম আর ডট স্কয়ার, এই অংশটুকু কিন্তু আমরা কি করতে পারি, অগ্রাহ্য করে দিতে পারি না। ফলে আমরা 9 নং এর হাফ এম আর ডট স্কয়ার কে অগ্রাহ্য করতে পারি, অগ্রাহ্য করে পাই। অগ্রাহ্য কেন করতে পারি? আমরা জানি যে যেই রাশিটা বা যেই চলকটা ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে কি থাকে না, মানে নির্ভর করে না, সেটাই চক্র স্থানাঙ্ক। তো এখানে এই আরটা দেখেন, আরটা কিন্তু এখানে কি করতেছে না, নির্ভর করতেছে না। কেন? এই ইকুয়েশনের মধ্যে আর এর কোনো রাশি নাই, আবার অথবা আর ডটের কোনো রাশি নাই, কিন্তু এই ইকুয়েশনের মধ্যে কিন্তু আছে, থাকলেও তার মান কিন্তু ধ্রুবক। এখন ধ্রুব রাশি তো আর কোনো পরিবর্তন হয় না, সে তো একটা অ্যামাউন্ট নেই, সবসময় থাকে। ফলে ওর আর কোনো কি নাই, আমরা দেখছি যে ওর আর এখানে ও নিরপেক্ষ থাকে, ও কোনো মান বাড়ায় কমায় এরকম কোনো কিছুতে ও ইনভলভ হয় না। ফলে এটা একটা চক্র স্থানাঙ্ক হিসেবে আমি দিতে পারি। আর এখানে তো নাই, এখানে আছে তাও ধ্রুব আকারে আছে। ফলে এই জন্যই কিন্তু আমরা এই ইকুয়েশনের মধ্যে যে হাফ এম আর ডট স্কয়ারকে আমরা কি অগ্রাহ্য করে পাই। তাহলে কি লেখা যায়, এল সমান লেখা যায় যে হাফ মিউ আর ডট স্কয়ার মাইনাস ভি আর। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এইটা হবে আমাদের 12 নং ইকুয়েশন। এই 12 নং ইকুয়েশনটি হচ্ছে আমাদের মূলত এই অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, তো এবার আপনারা এখানে লিখে দিবেন যে অর্থাৎ একটি দ্বিকোণা সমস্যাকে এক কোণা সমস্যায় হ্রাস করা যায় দেখানো হলো। প্রশ্নের অ্যান্সারটা যেভাবে, সেটা শুধু প্রশ্নটা দেখে এখানে লিখে দিবেন, তাহলে আপনাদের এই অঙ্ক শেষ। তো এখন বিষয়টা হচ্ছে কি, এই প্রশ্নটা একটু আসলে জটিল, এবং একটু না মোটামুটি ভাবেই জটিল, যেটা আমি বলতে চাই। এই প্রশ্নটা কমসে কম আপনাকে 5 বার লিখতে হবে। 5 বার যদি আপনি না লিখেন, তাহলে এটা
অটোমেটিক আপনার ভুলে যাবেন, যে কোনো এক জায়গায় আপনার মিসিং যাবেই। তো এই জন্য আমি বলতে চাই যে এই ইকুয়েশনটা একটু কঠিনই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। এরপরে যদি কোথাও মানে সমস্যা আপনাদের হয়ে যায় তাহলে আই এম এক্সট্রিমলি সরি, আসলে আমার কিছুই করার নেই। আমি সর্বোচ্চ আমার ট্রাই করছি, তবে ক্যালকুলেশন হয়তো কোথাও ভুল হতে পারে, সেটার জন্য সমস্যা নেই, সেটা হয়তো আপনার বই দেখে মিলিয়ে নেবেন। হয়তো প্লাস মাইনাস এদিকে দু একটা হতেই পারে আমার মার্কারের টানে, বা সেটা আপনারা মিলিয়ে নেবেন। আর যদি ক্যালকুলেশন যদি না বোঝেন সেটা আমাকে বলতে পারেন, সমস্যা নেই। তবে আমি যেভাবে যেই মিনিংগুলো দিছি ফিজিক্যাল বিষয়গুলা, এটা বিশাল কঠিন, তার কারণে আমি কিছু ডেমো দেখানোর ট্রাই করছি। ওইগুলা যদি না বোঝেন তাহলে আর কিছুই করার নেই, যে এই জিনিসটা আসলে আবার কেমনে আসলো ভাই বুঝি নেই, আপনার ডেমো বুঝি নেই, তাহলে আসলে এটা যদি না বোঝেন বাদ দিয়ে দিতে হবে, আর কিছু করার নেই। তো পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।